মাহিন ঘুমোচ্ছে। কাজের মেয়ে কমলা আস্তে আস্তে বেডরুমের কাছে আসলো। বেডরুমের কাছে এসে কমলা তার পাশে গিয়ে বসলো। মালিক ঘুমোচ্ছে কিনা কমলা সেটা ভালো করে দেখে নিল। তারপর মালিকের পাশে বসে আগে ঠোঁটের লিপস্টিকটা মুখে ভালো করে জড়ালো। তারপর কমলা চুলগুলো এলোমেলো করে মালিকের পাশে শুয়ে পড়ল। এভাবে মালিকের পাশে শুয়ে কয়েক প্রকার ব্ল্যাকমেল করার মতো ছবি তুলল কমলা। মালিকের ছোট্ট মেয়েটি কিন্তু বেডের সামনে এসে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিল। এটা দেখে কমলা হতভম্ব হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। এরপর সেই সব ঘটনা মোবাইলে রেকর্ড হয়ে যায়। কমলা যাবার পর মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন তাকিয়ে দেখে মাহিনের ছোট্ট মেয়েটি মোবাইল দিয়ে ভিডিও করছে। তখন মাহিন তার মেয়েটিকে বলল, মামনি দুষ্টুমি করো না, পড়তে বসো। আচ্ছা চলো আমরা নাস্তা করে নেই। তারপর বাচ্চা মেয়েটিকে নিয়ে মাহিন তার বেডরুম থেকে চলে গেল। আর মাহিন রুম থেকে বের হয়ে এসে তার ড্রয়িং রুমের সোফায় বসলো। মাহিন ড্রয়িং রুমের সোফায় বসে কমলাকে বলল, কমলা আমার জন্য একটা চা নিয়ে এসো। কমলা এসে মালিকের পাশে বসে পড়ল। মাহিন কমলাকে দেখে অবাক হয়ে গেল। এরপর বলল, কিরে কমলা, তোকে চা বানিয়ে আনতে বললাম আর তুই আমার পাশে এসে বসলি? অবশ্যই তো কোনো কারণ আছে, এখনই বুঝতে পারবেন। তোর আজকে ভাবসাব এমন মনে হচ্ছে কেন? কমলা হাত থেকে মোবাইল বের করে ছবিগুলো মালিককে দেখালো। ছবিগুলো দেখে তো মালিক অবাক হয়ে গেল। কমলা, তুই এটা কি করেছিস? আর তুই এভাবে ছবি কেন তুলেছিস? তুই এই কাজ কখন করলি? তাড়াতাড়ি ডিলিট কর, এগুলো বাবুর মা দেখলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। না না ভাইজান, এত সহজে তো পার পাবেন না। আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তো আমি ছেড়ে দেব না। উদ্দেশ্য হাসিল মানে? তুই কি বলতে চাচ্ছিস? আমার টাকা লাগবে, 2 লাখ টাকা। সেই টাকাগুলো আপনি দিবেন। না দিলে এই ছবিগুলো আপামনিকে দেখাবো এবং সারা গ্রামে ছড়িয়ে দিব। আরে কি বলছিস এসব? আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে। তুই এগুলো করতে পারিস না। কতদিন ধরে তুই আমার বাসায় আছিস, আমি তোকে কত বিশ্বাস করি, আর তুই শেষে এই কাজ করতে পারলি? এত কথা না বলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন। আর হ্যাঁ, আপামনির যে গহনাগুলো আছে সেগুলোও নিয়ে আসবেন, আর না হলে সব ফাঁস করে দিব। মাহিন ভয়ে ভয়ে টাকা এবং গহনা আনতে চলে গেল। মাহিন উঠে যাবার পর কমলা সোফায় বসে আনন্দ উল্লাস করতে লাগলো। কমলা ভাবছে, টাকা এবং গহনা তো আসছেই, আর কি লাগে। এর কিছুক্ষণ পর মাহিন টাকা এবং গহনা নিয়ে আসলো, এনে কমলার হাতে দিল। কমলা দেখলো মাহিন সাহেবের স্ত্রী আসছে। এটা দেখে কমলা লিপস্টিক এবং মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। মাহিন সাহেবের স্ত্রী কাছে আসার পর কমলা মাহিন সাহেবের স্ত্রীকে বলল, দেখেন আপামনি, ভাইজান আমার কি অবস্থা করছে। আমার এত বড় সর্বনাশ করে এখন ভাইজান আমাকে টাকা দিয়ে খুশি করতে চাচ্ছে এবং আপনার গহনাগুলো আমাকে দিয়ে দিছে। আমি অনেক চেষ্টা করেছি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুতেই পারিনি নিজের ইজ্জত বাঁচাতে। কি বলছিস এসব কমলা? তুই আমার স্বামী তো এরকম না, তুই কেন এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছিস? বিশ্বাস করো, সত্যিও এসব বানিয়ে বলছে। আমরা বিশ্বাস করে ওকে রেখেছি, আর ও আমাকে ব্ল্যাকমেল করছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই সুযোগে ও এসব করছে। ও আমাকে বলেছে আমি যদি এই টাকা গহনা না দিই তাহলে আমাকে বিপদে ফেলবে। এজন্য আমি ওকে টাকা এবং গহনা দিয়েছিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য। কমলা মোবাইলের ভিডিও বের করে বলল, দেখেন আপামনি। ভিডিওটা দেখে মাহিনের স্ত্রী অবাক হয়ে মাহিনকে বলল, ছি মাহিন, ছি, তুমি এত জঘন্য। সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি এরকমটা করতে পারলে? আমার মতো একটা স্ত্রী সন্তান থাকতে এসব করতে তোমার লজ্জা করলো না? তোমার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত। বিশ্বাস করো, ও এসব মিথ্যা বলছে, আমি এসব কিছুই করিনি। সেই মুহূর্তে বাচ্চাটা মোবাইল হাতে নিয়ে মাকে গিয়ে বলল, মা দেখো, বাবাকে নিয়ে ভিডিও বানিয়েছি। মামনি তুমি যাও, আমি দেখে নিব। এরপর মাহিনের স্ত্রী মোবাইলে ধারণ করা সেই ভিডিওটি দেখতে শুরু করলো। কাজের মেয়ে সেই কুকর্ম এবং অভিনয়টা দেখে ফেললো। এরপর মাহিনের স্ত্রী কাজের মেয়েকে বলল, ছি ডাইনি, তুই এত জঘন্য, এত নীচ। তোকে আমরা বিশ্বাস করে আমাদের বাড়িতে রেখেছি, আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তুই আজকে আমাদের সংসারে আগুন জ্বালাচ্ছিস। এত বড় জঘন্য কাজ তুই কিভাবে করলি? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশ ডেকে তোকে পুলিশের হাতে দিয়ে দিব। কাজের মেয়ে কমলা ভয় পেয়ে মাহিন এবং মাহিনের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলো। দেখো, ও অন্যায় করেছে বলে ওর জীবনটা ধ্বংস করে দেওয়া আমাদের ঠিক হবে না। ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দেই, অন্য জায়গায় কাজ করে খাক। আশা করি ওর ভুলটা ও বুঝতে পারবে। এই টাকা আর গহনাগুলো আমার হাতে দে। ঠিক আছে, ওকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো। এই কমলা, যা, তাড়াতাড়ি চোখের সামনে থেকে বের হয়ে যা। তারপর কমলা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল।
এরপর মাহিনের স্ত্রী মাহিনের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। মাহিনের স্ত্রী বলল, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি ভুল করনি। তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেই সেই কাজটাই করতো। তুমি তো মোবাইলের ভিডিওটা দেখে আমাকে অবিশ্বাস করেছো, আর এই দৃশ্য যে কেউ দেখলেই সেম কাজটাই করতো। চলো আমরা ভিতরে যাই। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। কিরে আপু, তুই বিয়ে শাড়ি পরা, তোর সাথে এই লোকটাকে? উনি আমার স্বামী, আমরা আজকেই বিয়ে করেছি। উনি তোর দুলা ভাই। দুলাভাই মানে? তোর মাথাটা ঠিক আছে? এ কি করে আমাদের দুলাভাই হয়? বললাম না আমরা আজকে বিয়ে করেছি, ও তোর দুলা ভাই। দেখ আপা, ইয়ার কি ফাইজলাম করে একটা লিমিট আছে। তুই কি ফাইজলাম করতেছস? এ কি করে আমাদের দুলাভাই হয়? এর পোশাকের অবস্থা দেখছস? গায়া ভূত কোথাকার, মনে হইতেছে খ্যাত থেকে উঠে আইছে। ওর তো আমি জীবনও দুলাভাই বললাম মাইনা নিমু না। তুই এটা কি কাম করছস? দাঁড়া, আমি এক্ষুনি দুলাভাই আর বড় আপুরে ডাকতাছি। দেখ রবিন, তুই এরকম করিস না। উনি একজন ভালো লোক, উনি একজন স্কুল মাস্টার, ওনাকে সম্মান দিয়ে কথা বল। রাখ তোর স্কুল মাস্টারের খেতা পড়ি। আমরা কোটিপতি, আমাদের বোনদের বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে। এসব ফকিন্নির সাথে কি তোর মানায়? তুই এসব ফকিন্নি টকিন্নি কই থেকে ধরে নিয়ে আইছো? দেখ আপু, তাড়াতাড়ি ওরে বাইর থেকে বের কর, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। দেখ রবিন, তুই কিন্তু অনেক খারাপ ব্যবহার করতেছস। এখনো বলতেছি, ও তোর দুলা ভাই, তাকে সম্মান দিয়ে কথা বল। এই কিসের দুলাভাই ও? হ্যাঁ, ওর আবার মান সম্মান আছে, আবার নাকি ওর আমি সম্মান দিয়ে কথা বলবো? আরে কি যে অবস্থা! দেখ ওর পায়ের দিকে তাকায় দেখ, একটা স্যান্ডেল পরে আসছে। আর পায়জামার কি অবস্থা? ছিঁড়া ফাটা একটা পাঞ্জাবি পরে আসছে। দাঁড়া, এক্ষুনি আমি আপু আর দুলাভাইরে ডাইকা ওরে বের করার ব্যবস্থা করতেছি। আপা, দুলাভাই, তোমরা কে কোথায় আছো? দেখে যাও আপু এখানে কি করছে। কিরে, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছিস কেন? আরে রেশমা, তোর এই অবস্থা কেন? দুলাভাই, আপনি কি দেখে কিচ্ছুই বুঝতেছেন না? দেখেন ছোট আপা কি কামটা করছে। কোথা থেকে এই ফকিনির বাচ্চারা ধরে নিয়ে আসছে। ওই নাকি আবার ছোট বোনের জামাই। দেখেন তো দুলাভাই, তারা কি আমাদের ফ্যামিলির সাথে কোনোভাবে যায়? কিরে রেশমা, এগুলো কি শুনছি? তোর বিয়ে আমি ঠিক করেছি এক কোটিপতি ছেলের সঙ্গে, আর তুই এটা কি বিয়ে করেছিস? আচ্ছা, তুই কি আমাদের সঙ্গে মজা করছিস? শোন, এই বাড়ির একটা মান সম্মান আছে, তাই তোকে আবারও বলছি, সময় থাকতে ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বল। দুলা ভাই, রবিন আমার ছোট ভাই, এতক্ষণও অনেক আজে বাজে কথা বলছে, আমি সব মুখ বুঝে সহ্য করছি। আপনি কিন্তু বড় মানুষ হয়ে ওর মতো বাজে কথা বলবেন না। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আরে তাই বলে তুই রাস্তা থেকে এরকম একজন ফকিন্নি ধরে নিয়ে আসবি, আর সেটা আমরা মেনে নিব? কি হয়েছে এখানে? আর বলো না, তোমার বোন কোথা থেকে এই ফকিন্নির বাচ্চাটাকে ধরে এনেছে, এনে বলছে ও নাকি ওকে বিয়ে করেছে, তার জামাই। রেশমা, আমি এগুলা কি শুনতাছি? কথা কি সত্যি? জি আপা, যা বলেছো সবই সত্যি। আমি বুঝে শুনে বিয়ে করেছি। এই তুই যে বিয়ে করছস, আমাদের অনুমতি নিছস? কই থেকে কারে ধরে নিয়ে এসছ? এই বিয়ে আমি মানি না। এক্ষুনি এডারি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যা। তুই যা কামটা করছস এর জন্য তোরও এ বাড়িতে জায়গা নেই। কেন আপা, সে কি দোষ করেছে? দেখতে শুনতে সরল মনে হলেও সে একজন ভালো মানুষ। সে একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করে। দেখো আপা, আমি যেরকম একজন মানুষ চেয়েছিলাম, উনি ঠিক তেমনি একজন ভালো মানুষ। তোমরা ওকে যেরকম ফকিন্নি মনে করতেছো, ও কিন্তু ওরকম ফকিন্নি ঘরের সন্তান না। ওদের গ্রামের বাড়িতে অনেক ধন সম্পদ আছে, অনেক জায়গা জমি আছে। তাছাড়া ধন সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি একজন মাটির মানুষ খুঁজেছিলাম, আমি তা পেয়ে গেছি। দেখ রেশমা, এত রেক্সার আমি শুনতে চাচ্ছি না। আমরা কুটিপতি, আমাদের বোন জামাইও কুটিপতি হতে হবে। কত ইচ্ছা ছিল তোর দুলাভাইয়ের পছন্দ করা পাত্রর সাথে আমরা বিয়ে দেব। তুই এটা কি করছ? তোর বিচার করতে হলে এখনই খালামণিরে কল দিতে হবে। এই তোমার ফোনটা দাও তো, এখনই খালামণিরে কল দেব। আসসালামু আলাইকুম খালা, এখনই আমাদের বাসায় আসুন, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি রে, কি হয়েছে? এত আর্জেন্ট খবর দিলি কেন? দেখো খালা, তোমার ছোট ভাগ্নি কি কাজ করছে। যারা এত ভালোবাসো, যারা এত প্রশংসা করো, সে আমাদের অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আসছে। দেখেন খালা, তাও আবার ফকিন্নি কোথাকার এক রাস্তার ছেলেকে ধরে নিয়ে আসছে। আরে দেখেন না, গায়ের জামা কাপড়ের অবস্থাটা দেখেন না। খালা,
আপনি এসছেন ভালোই হয়েছে। ওর দিকে একটাবার তাকিয়ে দেখুন। ওকে কি এই বাড়ির জামাই বলে মনে হচ্ছে? একটাবার তাকিয়ে দেখুন না। খালা, আপনি আমাদের গার্ডিয়ান, আপনাকে আমরা আমাদের গার্ডিয়ান হিসাবে মানি। প্লিজ আপনি এক্ষণ এই মুহূর্তে এই ফকিন্নির বাচ্চাটাকে এই বাসা থেকে ঘাত ধরে বের করে দিন। হ্যাঁ খালা, ও যেরকম কাজ করছে ওর একটা শিক্ষা পাওয়ার দরকার। ওরা এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেয়। ওই বাড়ির ধন সম্পত্তি কোনো কিছু ও পাবে না, ওই ব্যবস্থা করেন। শুন, এত রাগারাগি করিস না, আগে আমার বুঝতে দে ব্যাপারটা কি হয়েছে। কি রে রেশমা, তুই কি জানা শুনে বুঝে এই ছেলেটার বিয়ে করছিস? জি খালা, আমি জেনে বুঝে ওকে বিয়ে করেছি। কি করে ও? খালা, ও একজন স্কুল মাস্টার, আর ও অনেক সহজ সরল একটা মানুষ। আর ওর মতো মানুষ পাওয়া এখনকার যুগে ভাগ্যের ব্যাপার। দেখো খালা, আমার লক্ষ লক্ষ টাকা, দামি গয়না কোনো দরকার নেই। আমি মনের মতো একটা মানুষ পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সারা জীবন ওকে নিয়ে থাকতে চাই। তুই যদি খুশি থাকোস তাহলে তো আমার কিছু বলার নাই। খালা, এগুলো কি বলছেন আপনি? আপনি শুধু একা মেনে নিলে হবে? আমরা তো মানি না। চুপ করো, এত লাফালাফি করো না। কি রে, তুই কি ভুলে গেছো সেদিনের কথা? আমি কিন্তু ভুলি নাই। তোকে বাবা মা ছোটবেলা তোদেরকে রাইখা মারা গেছে। তোর মা মরার সময় তোদের 3 ভাই বোনেরা আমার হাতে তুইলা দিয়ে গেছে, আমি যেন দেখাশোনা করি। আমি তো তোর জন্য অনেক বড় ঘরে বিয়ে ঠিক করছিলাম। কই তুই আমার পছন্দ মতো ছেলের কাছে বিয়ে করছিলি? তুই কোত্থেকে একটা পাগল ছাগল ধরে নিয়ে আসছিস? সে তো প্রথমে বলছিল একটা কলেজের প্রফেসর, পরে কে দেখলাম সে ম্যাট্রিক পাসই করে নাই। তারপরে বলছে ঢাকা শহরে তার 6টা বাড়ি আছে 3 তলা। কই পরে যে কি দেখলি বস্তিতে টিনের ঘরে ভাড়া থাকে। তারপরে কিন্তু আমি মাইনে নিছি। আমি কি কিছু বলছি? আরে তোরা তো মুরব্বী মানুষ না। এই যে তোর ছোট ভাই, এই যে ও তো একটা অসভ্য। ও কি করে জানোস? ও প্রত্যেক দিন কারি টাকা নিয়ে একটা একটা করে বিয়ে নিয়ে ওই রেস্টুরেন্টে খায়। আর যে মেয়েদের পিছনে পিছনে সে ঘুরে, ওই মেয়েগুলো আরো 3-4টা করে প্রেম করে। মনে করছিস কি আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব খোঁজ খবর রাখি, কিন্তু তোদেরকে বলি না। তোদেরকে বললে কি হইব? তোরা তো বিশ্বাসই করবি না। এই জন্যই না আমি তোদেরকে ছেড়ে দিছি। তোরা যা ইচ্ছা তাই কর। উঠতে উঠতে এক সময় যেদিনকে ডানা ভেঙে পড়বি সেদিন বুঝবি। শোন, রেশমা নিজের ইচ্ছে বিয়ে করছে দেখে বলতেছস ওর এই সম্পত্তি থেকে ওরা বিতাড়িত করবি কেন? সম্পত্তি কি তুই করছস? কি তুই করছস? শোন, এই সম্পত্তি হচ্ছে তোর মার নামে, আর মায়ের নামের সম্পদ এই তোরা 3 ভাই বোনের সমানভাবে পাবি। কেউ কাউরে বঞ্চিত করতে পারবি না, ঠিক আছে? তুই যেমন আমাকে মুখে চুনকালি মাখছস, আরে ও তো তোর থেকে ভালো কাজ করছে। বাবাজি, তুমি কোন স্কুলে মাস্টারি করো? সিরাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, ওই স্কুলের হেডমাস্টার তুই রহমান সাহেব, তাই না? জি, রহমান সাহেব আমার আপন বড় ভাই। ও, তুমি রহমান সাহেবের ছোট ভাই? আরে উনি তো খুব ভালো লোক। ওনার তো আমি আগে থেকেই চিনি, অনেক মানি। সে খুব ভালো লোক। তাহলে তো তুমি অনেক বড় বংশের ছেলে। দেখছো সালমা, আরে তোর জামাই তো একটা চিটার দান্দাবাজি করে তোরে বিয়ে করছে। শুন, এই যে তোর জামাই আছে না ফটকা বাস, ওরে আমার সামনে না বড় বড় কথা বলতে না করবি। আর এই যে তোর ভাই, তো একটা ধান্দাবাজ বেয়াদব, ওরে আমার সামনে যেতে বল। এই যেতে বল, এই যা যা আমার সামনে থেকে। মা যা, তুই তোর জামাই নিয়ে ঘরে যা। আর এই যে সালমা, তুই যদি আর রেশমার সাথে কোনো সম্পত্তি নিয়ে আর কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করস, তাহলে কিন্তু আমার সে কেউ খারাপ হইব না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আর এই যে জামাই, বিয়ার পরে কিন্তু তোমার অনেক নাটক সিনেমা দেখছি, আর কিন্তু দেখতে চাই না। যদি একটু বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি তোমার পুলিশে ধরাই দেবো, মনে রেখো। শোনো জামাই, তুমি এরকম নরম মানুষ পেয়ে খারাপ ব্যবহার করবা, আর আমি সেটা মাইনা নিবো? জীবনেও না। শোনো, তুমি যদি অগোর সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার আমি এই বাড়িতে থাকা বন্ধ করে দেবো। জানোস তগো বাড়িতে কেন আসতে চাই না? এই যে বুইরা খাটা সেটা জামাই আছে না, আর অত মানুষের সাথে ভালো ব্যবহারই করতে জানে না। এই জন্য না এই বাসায় আসা ছেড়ে দিছি। শুন, একটা কথা মাথায় রাখবি, সবসময় না মানুষেরা না টাকা পয়সা দিয়ে যাচাই করতে হয় না, যাচাই করতে হয় তার কর্ম আর শিক্ষা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছোস? আমার কাছে মনে হয়েছে জামাই র্যাকের মাল, তাই সবসময় ওরে যোগ্য সম্মান আর ভালোবাসা দিয়ে কথা বলবি। বুঝবার পারছোস? রেশমা যা, জামাই নিয়ে ঘরে যা। জি খালাম্মা।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়েন মনে হচ্ছে আপনি, তাই না? জি স্যার, আল্লাহর রহমতে পড়ি। স্যার আমরা মরে গেলে এই নামাজটাই আমাদের সাথে যাইবো, এছাড়া আর কিচ্ছু যাবো না। হ্যাঁ, ঠিকই বলছেন। আপনিও চেষ্টা করবেন নামাজটা পড়ার। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। জি স্যার। দাদা ভাই, আপনার ফ্যামিলিতে লোকজন কয়জন? আমরা 3 জন স্যার। আচ্ছা দাদা, এখানে দাঁড়ান। দাদা আপনার ভাড়া কত? স্যার 170 টাকা। এই যে নেন। স্যার আমার কাছে না ভাঙটি নাই, একটু ভাঙাই দেন না। ওহো, আমার কাছে তো খুচরো টাকা নাই। আচ্ছা এক কাজ করেন, পুরো টাকাটি আপনি রেখে দেন। স্যার এটা কেমন হয়, পুরোটা আমি কেমনে রাখি? আরে ভাই রাখেন, কোনো সমস্যা নাই। আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করবো? অবশ্যই স্যার, আপনার লেগে দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা। আজকাল দুনিয়াতে ভালো মানুষ আছে, আর বড়লোক মানুষজনরা তো রিক্সাওয়ালারে মানুষ বললে মনে করে না। লাথি উষ্টা মারে, ভাড়া চাইলেই কয় এখান থেকে এখানে 10 টাকা ভাড়া, তুই 20 টাকা কিনলে চাইলি। আর এই মানুষটা আমারে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ মানুষটার সবসময় ভালো রাখো, সবসময় ভালো রাখো। টাকা দে, কাজবার ব্যাগ তো সারের ব্যাগ মনে হইতাছে। টাকা, এতগুলো টাকা। মহাজন, মহাজন আসসালামু আলাইকুম। দেখো রহিম, এখনো কিন্তু তুমি তোমার কিস্তির টাকা পরিশোধ করলে না। আর শোনো, আজকের ভিতরে যদি তুমি তোমার টাকা না দিতে পারো, আমি কাল লোক পাঠিয়ে তোমার গাড়ি নিয়ে আসবো। মহাজন বিশ্বাস করেন, আমি না আপনার 1 সপ্তাহের কিস্তির টাকা জোগাড় করে রাখছিলাম। আমার মাটা না হঠাৎ করে অসুস্থ পড়ে যায়, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন টাকাটি খরচ হয়ে গেছে। আমার আর 1টা মাস সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। অনেক হয়েছে তোর নাটক সিনেমা, এসব আমার দেখার সময় নেই। যা কইছি এটাই করবো। মহাজন আরে রহিম, কি এত চিন্তা করছিস? টাকাগুলো তোর বাসায় নিয়ে যা, এটা দিয়ে তুই তোর গাড়ির কিস্তি, মায়ের চিকিৎসা সহ আরো কয়েকটা গাড়ি কিনতে পারবি। আর তোর কষ্ট করা লাগবে না, পায়ের উপর পা তুলে সারা জীবন বসে খেতে পারবি। ছি রহিম, তুই এসব কি করছিস? তুই একজন ইমানদার মানুষ, সারা জীবন পরিশ্রম করে সৎভাবে জীবন যাপন করেছিস। এখন অভাবে পড়ে নিজের স্বভাবটা নষ্ট করিস না। এই নাও, এগুলো তোমার জন্য। কি বলছো, এত কিছু আমার জন্য? হ্যাঁ, এগুলো সবই আমার লক্ষ্মী বউয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার অফিসের ব্যাগটা দাও। অফিসের ব্যাগ? অফিসের ব্যাগ গেল কই? আল্লাহ, আমার ব্যাগটা কই গেল? সকালে 4 লক্ষ টাকা তুলে আমার ব্যাগে রাখছিলাম, ব্যাগটা আর খুঁজে পাইতেছি না। আল্লাহ, আমার ব্যাগটা যেখানেই থাকুক, আমার ব্যাগটাকে তুমি হেফাজত করো আল্লাহ। না, আমি এটা কি চিন্তা করতেছি, এই টাকাগুলো তো আমার না। এই টাকাগুলো যার, হ্যাঁ আমি ফিরাই দিব যেমন হোক। নিশ্চয় ব্যাগে ওনার কোনো ঠিকানা মিকানা থাকতে পারে। এই তো কাঠ, হিন্দি নাম্বারও আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু আগে এই যে আমার 500 টাকা দিয়ে গেলেন না, আপনি আপনার ব্যাগটা ফালাই গেছেন। স্যার আপনি আপনার ঠিকানাটা আমারে কোন, আমি আপনার আমানত আমি ফেরত দিতে আইতাছি। পশ্চিম পাড়ার বড় বাড়ির 4 নম্বর গলির 5 নম্বর বাসায় চলে আসেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি হলো, কি বললো? হ্যাঁ, টাকাটা পাওয়া গেছে। অফিস থেকে আসার পথে যে অটোতে আসছিলাম, সেই অটোতে রেখে আসছিলাম, আর সেই অটোওয়ালা আমাকে ফোন দিছে, টাকাটা নিয়ে আসতেছে। এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে, তুমি আর টেনশন করো না, বসো। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া।
তুমি আমার টাকার ব্যাগটাকে হেফাজতে রাখছো। স্যার আরে ভাই আসছেন আপনি? এই যে আপনার টাকার ব্যাগ। আচ্ছা ঠিক আছে ভাই, বসুন বসুন, দাঁড়িয়ে কেন? আরে ভাই এখানে বসছেন কেন? আপনি এখানে বসুন, আপনি তো আমার মেহমান, বসুন। আপনি আমার কি উপকার করলেন? আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি যে ব্যাগটা ফেরত আনছেন, আপনি কি জানেন এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ স্যার জানি তো, আমি না ব্যাগটা পাওয়ার পর খুললা দেখছিলাম, এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। এতগুলো টাকা দেখার পরও কি আপনার লোভ হইলো না? আপনি তো চাইলেই পারতেন টাকাগুলো আপনার কাছে রেখে দিতেন। স্যার এটা তো অনেক বড় পাপ, আমি এই পাপ কাজটা তো করতে চাই না। স্যার জানেন আমার মায়েরা না অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার না যখন আপনি এই ব্যাগটা পাইলাম তখন মহাজন আমার ফোন দিছিল, আমি যে অটো চালাই মহাজন আমার কিনা দিছিল 1 লক্ষ টাকা পাওনা, বুঝছেন স্যার। তখন কইছে আমি যদি আজকের মধ্যে কিস্তি না দেই তাহলে আমার গাড়ি নিয়ে যাইব স্যার। স্যার তখন না আমার শয়তানে ধোকা দিছে, আমার কইতা ছিল তুই এই টাকাগুলো সব নিয়ে যা, তোর যে সমস্যাটি আছে না ওই সমস্যা সমাধান করতে পারবি। স্যার আবার আর একটা ভালো ফেরেশতায়া আমারে কইছে না এই টাকাগুলো কিন্তু তোর না, তুই নিস না, তুই কেন নিবি, এই টাকা যার ওই টাকা তারই ফেরত দিয়ে আয়। স্যার আমি লোভে পড়ে গেছিলাম, কিন্তু আমি কিন্তু এই টাকাগুলো ধরিও নাই আর নিয়েও নাই, আপনার কাছে দিতে এলাম স্যার। আচ্ছা আপনি এই টাকাগুলো যদি আপনার কাছে রেখে দিতেন তাহলে তো আপনি চাইলেই আপনার সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। হ্যাঁ স্যার তা পারতাম, কিন্তু স্যার আমি তো আল্লাহ ভীরু একজন বান্দা। স্যার জানেন আমি অটো চালাই ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাই না অন্যের টাকা মাইরা খাইতে। স্যার এই কাজটা আমার দ্বারা সম্ভব না স্যার, আল্লাহ আমার যে অবস্থায় যেমনে রাখছে আমি এমনি খুশি আছি আলহামদুলিল্লাহ। স্যার আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমার যে আল্লাহ বাঁচায় রাখছে। আমি তখনই আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমার টাকাটা হেফাজত করো, আর আল্লাহ আমার টাকাটা হেফাজত করছেন। আচ্ছা আপনার কিস্তির জন্য কত টাকা বাকি? স্যার আমার কিস্তি 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিছি আর 50,000 টাকা পাইবো। আচ্ছা এই নেন, এখানে 1 লক্ষ টাকা আছে। 50,000 টাকা আপনার কিস্তি পরিশোধ করবেন, আর 50,000 টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন। এটা হচ্ছে আপনার সততার পুরস্কার। কি কোন স্যার, আমি আমার কোনো সততার পুরস্কার নিতে চাই না, আর আমার সততার পুরস্কার তো আল্লাহ তাআলা দিব, আপনি কি লেগে আমার দিতেছেন স্যার? স্যার তবে আমি একটু বিপদে আছি স্যার, আজকে মহাজন তো আমার ফোন দিয়েছিল, আজকের মধ্যে যদি মহাজনের টাকাটা না দিতে পারি তাহলে আমার মা আমি না খায় মরে যাবো স্যার। স্যার আপনি যদি আমার টাকা দিতে চান না তাহলে আপনি আমার ধার দেন, আপনি যদি আমার বিশ্বাস করে থাকেন আপনি আমার 1 বছর সময় দিবেন, 1 বছরের মধ্যে আমি আপনার টাকা পরিশোধ করে দেব ইনশাল্লাহ। আচ্ছা তবে তাই হোক, আমি এতটুকু ভেবে খুশি হব যে আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে পারছি। জি আসসালামু আলাইকুম। স্যার আমি আজকে বাইতে যাই, আর কথা দিতেছি আপনার কিন্তু 1 বছরের মধ্যে আমি টাকা ফেরত দিব, আর না হলে আমি কিন্তু আপনার ফোন দিব, আহিম থেকে কিন্তু কোথাও যাবেন না। যাই স্যার, আমার মা না চিকিৎসা করাই দেব, আর এই যে মহাজনের টাকা দিতে হবে 50,000 টাকা দিব, আমার গাড়িটা সারামো, বুঝছেন স্যার? স্যার তাহলে আমি যাই এখন। আর ওই যে ম্যাডাম খাওয়ানো আনতে গেল না, আর ম্যাডামরা কই না, ম্যাডামরা সালাম দিছি। যাই। আরে নাস্তা খেয়ে যাবেন না, একটু ভইলো না আমি যাই। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক প্রত্যেক মুমিন ব্যক্তিকে বিপদ দিয়ে তার ইমানের পরীক্ষা নেন, আর প্রকৃত ইমানদার ব্যক্তিরাই ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে সেই পরীক্ষায় পাশ করেন।